একটি মেয়ে আমাকে, আমি সেই ভিডিও পাঠাবো, আমার কাছে আছে, একটি মেয়ে বোরখার তল থেকে স্ন্যাপার বাইর করে শুট করে আবার চলে যাচ্ছে। 5ই আগস্ট হওয়ার পরপরই আরিফ, মেজর আরিফিন শুভ, নাম উল্লেখ করে বলতেছি, তার ভিডিও আমার কাছে আছে, সে তার ছেলেকে দেখে বলতেছে আমি তাকে স্ন্যাপার 7.62 চালানো শিখাচ্ছি, আমি এই স্ন্যাপার ট্রেন করাইছি, আমি হিজবুল তাহরির সঙ্গে ছিলাম। হাউ ইট পসিবল যে একটা বাংলাদেশ আর্মি মেজর সে হিজবুল তাহরির সঙ্গে আছে? হ্যাঁ, এই জন্য তো তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এটা তো জানার পরেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং সরিয়ে দেওয়ার পরেই তখন সে সরাসরি এদের সাথে জয়েন করেছে। তারপরে ইসেতে একটি মেয়ে আমাকে, আমি সেই ভিডিও পাঠাবো, আমার কাছে আছে, একটি মেয়ে বোরখার তল থেকে স্ন্যাপার বাইর করে শুট করে আবার চলে যাচ্ছে। না, জমা দিল, তারপরে জমা দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমা দিল। এইগুলো কি পুলিশের কাজ? এগুলো পুলিশের কাজ না। এইগুলোর যাই হোক, এটা একদিন অনেক কিছু প্রকাশ পাবে হয়তো আল্লাহর রহমতে। আসলো কোথা থেকে 7.62 এই বুলেট বা কোথা থেকে আসলো? এটা তো পুলিশের কাছে থাকার কথা না। হ্যাঁ, যাই হোক, এখন এই জিনিসগুলো মানে সাফাই করার কিছু না। আমি শুধু একটা জিনিসের জন্য ইনভলভ, সেটা হলো আমার স্বাধীনতা, আমার পতাকা, আমার স্লোগান, আমার জাতীয় সঙ্গীত, আমার বাপ, এই আচ্ছা আমি কিছু বুঝি না। খোকা ভাই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেনাবাহিনীর একজন মেজরকে তার ইন্টারোগেশনে নেওয়া হয়েছে যে তিনি আওয়ামী লীগের কর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দিয়েছিলেন। ভাই এগুলো আমি বিশ্বাস করি না। এটা হলো ডাক্তার ইউনূসের আরেকটা প্ল্যান। ওই যে প্ল্যান করছিলেন আমি ইস্তফা দিব, যে প্ল্যান, এই প্ল্যান, এইসব এই লোকের নাটক, এসব নিয়ে আমি বিশ্বাসও করি না। এইগুলি হইতে পারে না ভাই, এটা শুধু নাটক না, এটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আরো কিছু বা তাদের সাথে ওই রিলেটেড সে যাদেরকে মনে করছে যে ৭১-এর চেতনায় যারা বিশ্বাসী তাদেরকে মেরে ফেলার জন্য, একদম ডিরেক্ট তাদেরকে একদম ধ্বংস করে ফেলার জন্য ওনার আর একটা প্ল্যান, এবং পুরোটাই ওনার স্ক্রিপ্টও ওনার লেখা, এবং পরবর্তীতে যারা অভিনয় করছে এদের অনেকেও দেখবেন যে অভিনেতাও আসলে ওনার পরবর্তীতে ওনার সিলেক্ট করা, এবং ওইটার নায়কও উনি, রাজসাক্ষী হবে, পরবর্তীতে রাজসাক্ষী হবে দেখবেন, ওনার নায়কও উনি, ওই ছবির নায়কও তিনি। এটা সম্ভব এই মুহূর্তে বাংলাদেশে? আপনি বলেন যে এটা আওয়ামী লীগের কোন নেতাকর্মী বাংলাদেশে নেই, থাকলেও তারা লুকিয়ে আছে, এরকম উনি যে নাটকটা মঞ্চস্থ করেছেন বা করাচ্ছেন, যে এটা সম্ভব বাংলাদেশে? এরকম অবস্থা আছে, এবং তাও আর কোন জায়গায়, মানে কনভেনশন সেন্টারে আমরা গিয়েছি একাধিকবার, সেখানে কোনোভাবেই সেখানে এরকম কোনো গোপন কাজ করা সম্ভব? আর মানুষের মাথায় এটুকুন থাকবে না যে বাংলাদেশে কি তাহলে জঙ্গল টঙ্গলও ছিল না, যে সেখানে না করে আপনি কনভেনশন সেন্টার এরকম একটা কাজ করবেন? দুর্বল স্ক্রিপ্ট, অনেক দুর্বল স্ক্রিপ্ট। হ্যাঁ, স্ক্রিপ্টটা বেশি ভালো, সুবিধার ইয়া না, মানসম্মত না আর কি। কিন্তু খোকা ভাই, আর্মি কোন নীতিতে পরিচালিত হচ্ছে? প্রশ্নটা শুনিনি কিন্তু। মানে আমাদের সেনাবাহিনী কোন নীতিতে পরিচালিত হচ্ছে? এটাকে আমাকে জিজ্ঞেস করছেন? আপনি বলছেন তো, আপনি তো সেনাবাহিনীর সঙ্গে অনেক কাজ করেছেন। না না, আমাদের সেনাবাহিনীকে আমি সবসময় এটাকে আমাদের সেই আদর্শের সেনাবাহিনী মনে করি, এটা আজীবন করে যাব। হয়তো মাঝে মধ্যে কারোর প্রতি কেউ খারাপ আসতে পারে, চেঞ্জ আসতে পারে, সেরকমটা। তবে আমি আশা করব সবাই যেন এই জায়গাটা থেকে, আমি সেনাবাহিনীর প্রতি সবাইকে উদ্দেশ্য করে বলবো, যারা উচ্চ পদস্থ আছেন তারা যেন সামনে জেনারেল জিয়াকে রাখেন, জেনারেল খালেদ মোশাররফকে রাখেন, জেনারেল শফিউল্লাহকে রাখেন, তাদের আদর্শকে রেখে যেন তারা এই জায়গাটাতে চাকরি করেন, আর কাউকে দেখার প্রয়োজন নেই। এটা কিভাবে? আপনি ধরেন খালেদ মোশাররফ থাকবে, জেনারেল জিয়াও থাকবে, এটা কি পসিবল? কেন সম্ভব না? ওয়াই নট? জেনারেল জিয়া কি একজনের হাতে আরেকজনের রক্তের দাগ, এবং জেনারেল জিয়া তারপর আবার কি করেছেন? জেনারেল জিয়া না না না, আচ্ছা না, দখল করে এবং করতে যে না না রোমা, আমি একটা জায়গাতে আমি কিন্তু আগেই বলেছি, ৭১ সালের জেনারেল জিয়া, সেক্টর কমান্ড জেনারেল জিয়া, সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ, সেক্টর কমান্ডার শফিউল্লাহ, আমি কিন্তু সেক্টর কমান্ডারদেরকে বলছি, তারা যেই ত্যাগ তিতিক্ষা দিয়ে সেনাবাহিনীটাকে তৈরি করে দিয়ে গেছে। আমি পরবর্তীর ৭৫-এর পরের আমার এখনো আগের চরিত্রটা আর এখনো চরিত্রটা আমার এক নয়। জি, বুঝতে পেরেছি। এখানে আমি একটা ছোট্ট একটা কথা বলি,
যে জেনারেল জিয়ার যদি হাতের রক্তের রাঙ্গা হইতো খালেদ মোশাররফের রক্ত, এই জায়গাটাতে আমি একটু ডিফার করলাম। আপনারা স্বাধীন তাহলে একটা বই পড়েন, মেজর খালেদ মোশাররফ মেজর হায়দারের বিয়োগান্ত বিদায়, এটা লিখে গেছেন আমারই বন্ধু মেজর জহির। সে মারা গেছে, সে কানাডায় থাকতো। ওখানে কারণ ওই 7ই নভেম্বর আমরা সরাসরি ভাবে দেখেছি। ওইটার জন্য একচ্ছত্রভাবে যদি জেনারেল খালেদ মোশাররফের কিলার যদি কেউ থাকে, সে হলো জাসদ আর তাহের, আর কেউ না। জেনারেল জিয়া ওটা সুযোগ নিয়েছে। না, শেষ পর্যন্ত তাহের, তাহলে কর্নেল তাহেরের রক্তের দাগ তো জেনারেল জিয়ার হাতে। সেটা নিয়ে আমি যাচ্ছি না। আমি একটা যে আমার হাজার হাজার অফিসার, শুধু কর্নেল তাহের একজন কেন, সে অনেকগুলো। আমাদের আলোচনা আজকে ওইটা নয়, ওইদিকে আলোচনায় আমরা না যাই। কালকে শাপলা চত্বরে ইসলামিক সংগঠনগুলো তারা একটি সমাবেশ ডেকেছে, আপনারা নিশ্চয়ই জানেন, এবং তারা কি কি যেন ঘোষণাও করেছে আপনার এই 5ই আগস্ট উপলক্ষে। মানে আমরা কি ইসলামিক রাষ্ট্রের দিকে আগাচ্ছি কিনা? খুবই ইন্টারেস্টিং। এলজিবিটির কট্টর সমর্থক এবং সিগনেটরি মোহাম্মদ ইউনুস এখন এই ইসলামী রাজনৈতিক যে গোষ্ঠী বা দলগুলো তাদের পীর হিসাবে আসলে আবির্ভূত হয়েছেন। তাহলে আপনি বুঝেন, দুই পক্ষকেই দেখেন, মানে দুই পক্ষই কি পরিমাণ হিপোক্রেট। হ্যাঁ, আপনি বাংলাদেশে ইসলামী শাসন চান, শরিয়া আইন চান, রাইট? আপনার পীর হচ্ছে একজন এলজিবিটির সমর্থক, যেটা সরাসরি সাংঘর্ষিক আমাদের ইসলামী যে চিন্তাধারা, মূল্যবোধ তার সাথে, রাইট? আবার মোহাম্মদ কোনোদিন জুম্মার নামাজ পড়ে নাই, যে এলজিবিটির সমর্থক, যিনি এটা বিশ্বাস করেন, তার তো নামাজ তো আরো অনেক ব্যাপার, ওইদিকে এসে যাবেন কেন? আবার মোহাম্মদ ইউনুসটাও দেখেন, সে কি পরিমাণ হিপোক্রেট। সে তার যে ব্যক্তিগত জীবন যাপন, তার যে চলাফেরা, তার যে ওয়েস্টার্ন স্টাইলের আমরা জানি, তাই না? তো আমরা তাকে হিলারির সঙ্গে নাচতেও দেখেছি, স্বাভাবিক। সেই একটা মানুষ, সে শুধুমাত্র নিজের স্বার্থকে, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য, উনি তো নিজেকে ছাড়া কিছু বোঝে না, কিন্তু একদমই না, সে এই ইসলামিক গোষ্ঠীটাকে ব্যবহার করছে, জেনে শুনেই কিন্তু করছে। ওই ইসলামিক গোষ্ঠীও কিন্তু জেনে শুনেই করছে, এমন না যে তারা একেবারে আলাভোলা কিছুই বুঝতে পারছে না। দুই পক্ষই জানে, দুই পক্ষই হচ্ছে কমপ্লিট একটা ফ্রড, একটা হিপোক্রেট। কিন্তু রুমা, আপনার কাছে এই প্রশ্নটি করি যে গত 1 বছরে আমরা তো আওয়ামী লীগের নেতাদের সেই অর্থে খুব একটা প্রকাশ্য দেখিনি। তারা অনেকেই বিদেশে আছেন, আবার অনেকে জেলখানাতেও আছেন। মানে তারা এতদিন, কতদিন আর এরকম আড়ালে থাকবেন আর কি? না, এটা আসলে আমি বলতে পারছি না, কারণ আপনাকে তো পেলে হয় গুম করে ফেলা হচ্ছে, আপনার মব সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আপনি যদি এই কথা বলেন রুমা, আমার তো ওই যে অনেকে বলে না, গত 15-16 বছর কোথায় ছিলেন, 16 বছর কোথায় ছিলেন, যে যদি এই সরকারের সমালোচনা করি তাহলে আগেই বলতো যে 16 বছর কোথায় ছিলেন। তো গত 16 বছর আমি আমার এই বিভিন্ন শোতে প্রশ্ন করেছি যে বিএনপি আসে না কেন, বিএনপি আসে না কেন? বিএনপি ওলারা বলে আমাদেরকে তো হামলা মামলা দিয়ে আমরা তো দাঁড়াতেই পারি না, রাইট? তো এরকম তো আওয়ামী লীগ এখন সেরকম একই কথাই বলবে, আমাদেরকে মব করে, আমাদেরকে মামলা দিচ্ছে। রাজনৈতিক দল ঠিক আছে, প্রতিকূল পরিবেশ থাকে, প্রতিকূল অবস্থা থাকে, সেটা মোকাবেলা করেই তারা দাঁড়িয়ে যায়, রাইট? সুলতানা, গত 16 বছরের সাথে এই গত 10 মাসের কিন্তু আকাশ পাতাল ফারাক। আমি টকশোতে করেছি, আমার সাথে টকশোতে আমি কথা বলেছি ব্যারিস্টার রুমিন ফারহানা বা শামা ওবায়েদ বা এরকম নীলুফার মনি, আমি মেয়েদের কথা আমার জাস্ট এই মুহূর্তে মনে এসেছে, হেলেন জেরিন খান বা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সাথে। আমি কি বাংলাদেশে এখন যে টকশো করতে পারবো, আমাকে গেস্ট হিসেবে রাখা হবে বা আমাকে ডাকবে, বা আমি আসলে জেলের বাইরে থাকতে পারবো কিনা, তাই না? কারণ কাজে ওই সময় কিন্তু পত্রপত্রিকা তো ব্যাপকভাবে আওয়ামী লীগের সমালোচনা করা হতো। এখন কি কোনো পত্রপত্রিকা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে কিনা? আপনি তো সব দখল করে নিয়ে গেলেন। আপনি জনকণ্ঠেরটা দেখেন, লাস্ট আমরা একটা অডিও বার্তা পেয়েছি জনকণ্ঠের। তো এই পরিস্থিতি কিন্তু বললাম না যে বিগত কোনো সময় বাংলাদেশের মানুষ এরকম পরিস্থিতি দেখে নাই বলে মাত্র 6-7 মাস পর থেকে মানুষ কিন্তু কথা বলতে শুরু করেছে। একদম সাধারণ যারা, এই যে ছাত্রলীগের, আমরা এর আগেও কিন্তু দেখেছি যে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে এসেছিল ছাত্রলীগের একটা মেয়ে, তাকে মারছে ইচ্ছে মতো, সে বলছে জয় বাংলা, ভয় করি না মরণে, তাই না? এইভাবে কিন্তু তাকে গ্রেফতার করা হলো। কিন্তু
আপনি মিডিয়াতে কথা বলার কোনো সুযোগ পাবেন না, আপনাকে গেস্ট হিসেবে ডাকছেই না। আপনি দেখেন টকশোর গেস্ট কারা এখন, এ পক্ষ ও পক্ষ দুই পক্ষই দেখেন। কাজেই বিএনপি নেতৃবৃন্দ সংখ্যায় কম থাকলেও তারা মিছিল মিটিংও করেছে। আর একটা কথা বলি, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা ফারাক আছে। বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ দেখবেন, যেহেতু রাজনৈতিক দলটাও আওয়ামী লীগের চাইতে অনেক নতুন, তারা পরবর্তীতে অনেকে জাতীয় পার্টিতে জয়েন করেছেন, তারা অন্যান্য দলে ছিলেন, সেখান থেকে এসে আওয়ামী লীগের অনেকেও বিএনপিতে চলে গেছেন। এরকম অনেক জায়গা থেকে নিয়ে এটি কিন্তু মানে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির একটা দল গঠন করে, এটা কিংস পার্টি। বিএনপিও কিন্তু একটা কিংস পার্টি। সো কিংস পার্টি, প্রথম কিংস পার্টি, হ্যাঁ কিংস পার্টি আর একদম সাধারণের ভিতর থেকে উঠে আসা একটা পার্টির আদর্শগত মজ্জাগত পার্থক্য কিন্তু অনেক। সো এখনো এর মধ্যে দেখবেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা একদম সাধারণ জনগণ, মানে সাধারণ যারা, আপনি একজনের নামও বললেন ছাত্রলীগের শাহেদ নাকি শহীদ, হ্যাঁ এরকম জুটিকে একটা মিছিল করে ফেলছে। গোপালগঞ্জে যে চিত্র আপনি দেখেছেন সেখান থেকে কি প্রমাণিত হচ্ছে? না তারা তো করছেই, কিন্তু যারা ধরেন আপনি আওয়ামী লীগ নিঃসন্দেহে কিংস পার্টি না, কিন্তু যারা শেখ হাসিনার আশেপাশে ছিলেন তারা তো ছিলেন কাইন্ড অফ কিং, তাই না? তো সাধারণ মানুষকে বাদ দিয়ে এরকম কিংদেরকে, পাতানো কিংদেরকে নিয়ে থাকলে পরিণতি তো এমনটা না হয়ে কি ভিন্ন হবে নাকি? মাননীয় প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা যখন দেশে ফিরলেন 81 সালে, তখন আওয়ামী লীগ এরকম বিধ্বস্ত একটা অবস্থা ছিল। 75-এর পরে কি হয়েছিল, সেই আওয়ামী লীগের রুমা আমি একটু থামিয়ে দিচ্ছি, হ্যাঁ প্লিজ, কিছু মনে করবেন না। 81 সালে আপনার বয়স কত? আমার 4 বছর। 4 বছর? শুনে কথা বলবেন না, শুনে কথা বলবেন না। সে যে গাড়িটাতে আসছে না তার পিছনে গাড়িটাই ছিল আমার। ডোন্ট সে লাইক দিস। শেখ হাসিনা একটা রেডিমেড আওয়ামী লীগ পাইছে, সে আওয়ামী লীগ তৈরি করে নাই। না না ওইগুলি বলেন না। ছিল, ভাগ ছিল তো, বহু ভাগ। না কোনো ভাগ ছিল না, একবারে ঠিক। আমার কথা শুনেন, মিজানুর রহমান চৌধুরী চলে যাওয়ার পর অনেক আগে চলে গেছেন, কিন্তু যখন আব্দুর রাজ্জাক, মালিক উকিল, জেনারেল উসমানীকে নিয়ে প্রেসিডেন্ট ইলেকশন করলেন, তখন আওয়ামী লীগ একটা শক্তিশালী দল। আওয়ামী লীগ 40টা সিট নিয়ে পার্লামেন্টে আছে। সেই শক্তিশালী দলটার নেতৃত্বে নিয়ে আসছেন উনি। রেডিমেড দল আইসা পাইছেন, উনি এই দলকে গঠন করেন।